ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, দ্য সেকেন্ড কামিং। আজকে দারুণভাবে আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, ইংলিশ লাইন, তার নিচে বেঙ্গলি লাইন দারুণভাবে দিয়েছি। শুধুমাত্র বেঙ্গলি লাইন, ইংলিশ লাইন নয়, কি তার অন্তর্নিহিত অর্থ সমস্তটা আমি বলবো। এবং তোমাদের যাতে পড়ার সুবিধা হয়, আমার অফলাইন স্টুডেন্ট এবং অনলাইন সবার জন্যই, যে সবার যাতে পড়তে সুবিধা হয়, যে ইংলিশ লাইনটা পড়ে তার বেঙ্গলি মিনিংটা কি হচ্ছে এবং তার অন্তর্নিহিত মিনিংটা কি, সমস্তটাই আমি আজকের ক্লাসে করাতে চলেছি। তো তোমাদের সুবিধার্থে আমি দারুণভাবে পিডিএফটা রেডি করেছি। ইংলিশ লাইন, তার নিচে বেঙ্গলি লাইন। এবং দ্য সেকেন্ড কামিং শুরু করার আগে আমাদের একটু কবি পরিচিতি জেনে নিতে হবে, আর একটু প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই দ্য সেকেন্ড কামিং কথাটা বলা হচ্ছে, কি তার প্রিভিয়াস ঘটনা, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বলবো এবং পুরো পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কবিতা, সবার আগে কবি পরিচিতি খুব ভালো মতো আমাদেরকে জানতে হবে। দ্য সেকেন্ড কামিং কে লিখেছেন? উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। আচ্ছা, তার জন্ম, তার বাড়ি, তার সাহিত্য কীর্তি, তার সম্মাননা সমস্তটা জানবো। আচ্ছা, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আইরিশ কবি। তিনি কিন্তু একজন আইরিশ কবি এবং নাট্যকার ছিলেন। 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে কবির জন্ম হয় এবং তিনি আয়ারল্যান্ডের লোকগাথা, আধ্যাত্মবাদ এবং সমকালীন রাজনীতির প্রতিফলন, এই সমস্ত কিছু তার কবিতায়, তার কাব্যগ্রন্থে কিন্তু দেখা যেত। আচ্ছা, তিনি সাহিত্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার পায় কত সালে? 1923 সালে। তার সাহিত্য কীর্তি অসাধারণ, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবার কবিতার উৎসটা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখো, কবিতার উৎস দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি সবার আগে কবে লেখা হয়েছিল? ইয়েটস কবে লিখেছিল? 1919 সালে। আমি যেগুলো বলছি আমি লাল কালি দিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো দেখতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় এমসিকিউ সমস্তটা কিন্তু পারবে না। ভালো করে মন দাও। 1919 সালে এটা লেখা হয়েছিল এবং 1920 সালে প্রকাশ পেয়েছিল কোথায়? দ্য ডায়াল পত্রিকায়। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে 1921 সালে এটা স্থান পেয়েছিল মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার, এই গ্রন্থের মধ্যে। আর প্রেক্ষাপট জানতে হবে, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের, এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে কিন্তু এই কবিতাটা কবি লিখেছিলেন। 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছে, ভয়াবহ সেই ব্যাপার যেগুলো আমরা ইতিহাসে পড়েছি। সেই ভয়াবহ সেই সময় চারিদিকের অস্থিরতা কবিকে নাড়িয়ে দিয়েছিল এবং কবি সেই সময় কিন্তু লিখেছিলেন এটা। আমি কিন্তু অনেক কিছু এর মধ্যে অ্যাড করেছি, যে কবিতার মূল বিষয় সংক্ষেপ, যে বর্তমান বিশৃঙ্খলা, দ্বিতীয় আগমন কি, এটা সমস্তটা আমি লিখেছি। সমস্ত কিছু এখন পড়বো না, আমি কিন্তু কবিতার মধ্যে দিয়ে সমস্তটা বোঝাবো তোমাদের জন্য। এই নোটসটা তোমরা বাড়িতে এটা সুন্দর করে পড়বে, যাতে পুরো কবিতার অন্তর্নিহিত অংশগুলো সমস্তটা তোমাদের ঠোঁটে ঘোরাঘুরি করে। তাহলেই তো হবে। শুধু কবিতার বেঙ্গলি মিনিং কয়েকটা ওয়ার্ড দিয়ে কিচ্ছু হবে না। কবিতার অন্তর্নিহিত মিনিং, সেটা বুঝতে গেলে একটু প্রেক্ষাপট, একটু বিষয়বস্তু, একটু বিষয় সংক্ষেপ জানা দরকার, যেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নোটস করে দিয়েছি। শেষে আমি সহজ কথা অংশটা রেখেছি। দেখো, কবি বলতে চেয়েছেন যে বর্তমান পৃথিবীর নৈতিক পতন, হিংসা এতটাই বেড়ে গেছে যে পুরনো সভ্যতা ধ্বংস করে এক নতুন এবং সম্ভবত নিষ্ঠুর কোনো যুগের সূচনা হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যীশু খ্রিস্টের ছবি। চারিদিকে অরাজকতা সৃষ্টি হয়েছে। কবি তখন যে প্রেক্ষাপটে লিখছেন, সেই সময় চারিদিকে বিশৃঙ্খলতা। তো কবির ভাবনায় এই জিনিসটা এসছে যে চারিদিকে এত পরিমাণ বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে যে সবাই সবাইকে আক্রমণ করছে। তো এই পরিস্থিতিতে তার মনে হয়েছে যে যীশু খ্রিস্ট 2000 বছর আগে জন্মেছিল, সেই যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আবার জন্ম হতে চলেছে। আমরা জানি যুগে যুগে অবতাররা আমাদের পৃথিবীতে আসে। যখনই আমাদের পৃথিবী একদম অরাজকতায় ভরে যায়, অবতারদের তখন আবির্ভাব ঘটে। তো যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে এসেছিল, তখন চারিদিকে একদম নৈরাজ্য, অরাজকতায় ভরে গিয়েছিল। যীশু খ্রিস্ট এসে সবার পাপকে গ্রহণ করেছিল এবং সবার মধ্যে বার্তা ছড়িয়েছিল ভালোবাসা, প্রেম, ভালোবাসার বার্তা ছড়িয়েছিল। তারপর যীশু খ্রিস্ট আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছিল। এখন এমন একটা পরিস্থিতি, অস্থিরতা আমাদের বিশ্বে শুরু হয়েছে। তখন যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমন কবি ফিল করছে, যে এবার যীশু খ্রিস্ট আর সাধারণভাবে আসবে না। তার কল্পনায় যে এবার হয়তো সবার পাপ গ্রহণ করতে সে নাই আসতে পারে, এবার তার রূপটা একটু অন্যরকম। এবার তার রূপের মধ্যে রয়েছে একটা পশুত্ব ব্যাপার, হয়তো চারিদিকে একদম ধ্বংস করে দেবে, দিয়ে নতুন করে আবার শুরু হবে। তো এই হচ্ছে এর
ভাবনা চিন্তা, প্রেক্ষাপট, ইতিহাস। এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে সমস্তটা দারুণভাবে বুঝবো। আমি ওই যে বললাম প্রত্যেকটা ইংলিশ লাইনের নিচে বেঙ্গলি মিনিং দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং এবং তার অন্তর্নিহিত অর্থ সমস্তটা আজকে তোমরা পেতে চলেছো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। দেখো টার্নিং হচ্ছে ঘুরপাক খাওয়া, তাই তো, ঘুরপাক খাচ্ছে, খেতে খেতে ওয়াইডেনিং জায়ার। ওয়াইড, ওয়াইড মানে কি চারিদিকে আর কি ছড়িয়ে পড়ছে। দেখবে টর্নেডো ঝড় কেমন হয়, এরকম সরু হয়ে হতে 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 বড় 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 হয়ে যায় না, চারিদিকে যা যাবতীয় জিনিস সব ভেঙে চুরে সব নিয়ে আসে, তার মধ্যে চলে আসে। ঠিক ওইটাই হচ্ছে এই প্রথম লাইনটা। কি বলছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ক্রমশ প্রশস্ত হতে থাকা ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে। কবিতার তো একটা ছন্দ থাকবে, তো এখানে বলা হচ্ছে ক্রমশ প্রশস্ত, প্রশস্ত মানে চওড়া হওয়া, ঘূর্ণাবর্তের মতো পাক খেতে খেতে কি আসছে? অরাজকতা, সমস্ত কিছুকে ক্যাপচার করে দিচ্ছে। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। দেখো ফ্যালকন হচ্ছে বাজ পাখি, আর ফ্যালকনার হচ্ছে বাজ পাখির রক্ষাকর্তা, এই বাজ পাখির মালিক। তাহলে বাজ পাখি তার মালিকের কথা কিন্তু এখন আর শুনছে না। এখানে ফ্যালকনার মানে ভগবানের কথা বলা হচ্ছে, মানে মানুষ আর ভগবানকে মানছে না, ভগবানের কথা শুনছে না, তাই তো চারিদিকে অরাজকতা সৃষ্টি হয়েছে। তাই বলছে দ্য ফ্যালকনার, এই ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু এটাই বলা হচ্ছে যে বাজ পাখি আর শুনতে পায় না তার পালকের কথা। কেন পালক মানে কিন্তু বাজ পাখিকে যে পোষে, মানে যার কথায় বাজ পাখি চলে, সেই মানে পালনকর্তার কথা বলা হচ্ছে এখানে। দেখো থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। সব কিছু ভেঙে পড়েছে, কেন্দ্র আর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এই যে থিংস অল অ্যাপার্ট, এই সমস্ত কিছু, এই থিংস হচ্ছে জিনিস, সমস্ত জিনিস, ফল মানে পড়ে যাওয়া, অ্যাপার্ট একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, চারিদিকে সমস্ত কিছু ভেঙে পড়েছে, মানে অরাজকতা সৃষ্টি হয়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এখানে সেন্টার মানে কিন্তু ভগবানকেই বলা হচ্ছে, যে ঈশ্বর গড ভগবান সমস্ত কিছু কিন্তু আর ধরে রাখতে পারছে না, চারিদিকে অরাজকতা সৃষ্টি হয়েছে। তাই এখানে বলা হচ্ছে কেন্দ্র আর নিয়ন্ত্রণ রাখতে পারছে না, কেন্দ্র মানে কিন্তু এখানে গডকে বোঝানো হচ্ছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে নেমে এসছে নিছক চরম নৈরাজ্য। এই যে অ্যানার্কি মানে নৈরাজ্য, আচ্ছা লুজ হয়ে গেছে মানে নৈরাজ্য লুজ হয়েছে, মানে চারদিকে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে, এই যে ওয়ার্ল্ড পুরো পৃথিবী জুড়ে। The blood-dimmed tide is loosed and everywhere the ceremony of innocence is drawn. কি বলা আছে? The blood-dimmed tide is loosed. দেখো এটুকুর মানে বুঝে নাও, রক্তাক্ত জোয়ার আছড়ে পড়েছে। রক্তাক্ত জোয়ার মানে কি? রক্তের লীলা, রক্তের খেলা চলছে চারিদিকে। এই মানে হত্যা হচ্ছে, কত মানুষের প্রাণ যাচ্ছে, যে যা পারছে তাই করে যাচ্ছে। তো তাই বলা হচ্ছে দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ অ্যান্ড এভরিওয়ার, এবং চারিদিকে দ্য সেরিমনি অফ ইনোসেন্স, যে ইনোসেন্স মানে ভালো মানুষ, ভালো মানুষের যেই সেরিমনি ইজ ড্রন্ড মানে নিমজ্জিত, মানে এখানে বলতে চাই যে এই পবিত্র সারল্যের উৎসব আজ নিমজ্জিত। দেখো এই যে ইনোসেন্স হচ্ছে পবিত্র, তাই তো, আর এই সেরিমনি মানে কি? সেরিমনি হচ্ছে উৎসব। তাহলে পবিত্রের উৎসব, তার মানে বলতে চাইছে যে ভালো মানুষ যারা আর কি, তারা কিন্তু আজকে নিমজ্জিত, ড্রন্ড হয়ে গেছে, তারাও আজকে আর প্রতিবাদ করছে না, কিছু বলছে না, তারাও আজকে আর কি চুপ হয়ে রয়েছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। দেখো বেস্ট মানে হচ্ছে সৎ, ভালো, ভালো মানুষদের কথা বলা হচ্ছে। তো ভালো এইখানে কি বলা হচ্ছে? দেখো সৎ মানুষেরা আজ দিশেহারা, তার মানে কি? যে ভালো মানুষের মধ্যে ল্যাক, ঘাটতি, ল্যাক মানে ঘাটতি, কিসের ঘাটতি? কনভিকশনের ঘাটতি, মানে তাদের মধ্যে যে মানে আত্মবিশ্বাস, যে অন্যায় হচ্ছে কিছু বলবো সেই ব্যাপারগুলো নেই, তারা জানে না কি করবে, তাদের মধ্যে কনফিডেন্স, লো কনফিডেন্স কাজ করছে, তারা দিশেহারা ফিল করছে। তাহলে ভালো মানুষদের সাথে ঠিক এরকমটা হচ্ছে, তারা দিশেহারা ফিল করছে। আর অন্যদিকে হোয়াইল, যখন মানে অপরদিকে, দ্য ওর্স্ট মানে খারাপেরা, এই যে ব্যাড ওর্স, ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রি, তো ওর্স্ট মানে খারাপেরা, তাহলে নিকৃষ্টরা, নিকৃষ্ট মানে খারাপ, খারাপেরা তাহলে কি করছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, মানে তাদের মধ্যে কনফিডেন্স কিন্তু রয়েছে, তারা কিন্তু খারাপ কাজ করেই চলেছে, তারা তাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, মানে তারা উন্মত্ত তীব্রতায় কিন্তু ফেটে পড়েছে, মানে তাদের মধ্যে একটা উন্মত্ততা, একটা তীব্রতা, একটা কনফিডেন্স কাজ করছে, তারা তাদের খারাপ কাজ কন্টিনিউ চালিয়ে চলেছে। সিওরলি নিশ্চিত, সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, মানে নিশ্চিত,
সাম কিছু রিভলিউশন, এই রিভলিউশন মানে এখানে বলতে চাইছে যে দৈব প্রকাশ, মানে কিছু অন্যরকম হতে চলেছে, মানে ভগবান হয়তো এবার আসতে চলেছে সমস্ত কিছুকে এবার অন্যরকম করে দেওয়ার জন্য। ইজ অ্যাট হ্যান্ড, এই অ্যাট হ্যান্ড মানে একদম কাছেই, মানে কাছেই, হাতে, একদম হাতের সামনে চলে এসছে, মানে এবার হয়তো পরিবর্তন হবে, এবার হয়তো সমস্ত কিছু ধ্বংস হয়ে নতুন কিছু হবে, অথবা এই খারাপদেরকে ভালো করাবে, কিছু একটা হবে। শিওরলি নিশ্চিত, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, এই যে অ্যাট হ্যান্ড মানে আমি আবার বলছি যে একদম কাছাকাছি চলে এসছে। কি কাছাকাছি চলে এসছে? দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, দ্বিতীয় আগমন, যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, যেটা আমি বলছিলাম। দ্য সেকেন্ড কামিং, এই যে দেখো দ্য সেকেন্ড কামিং এর পরে এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, যে দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে এই ওয়ার্ডটা বেরোনো মাত্র, মানে বেরোতে না বেরোতেই, যে এই যে বলা হচ্ছে না দ্বিতীয় আগমন, এই শব্দগুলো মুখ দিয়ে বেরোতে না বেরোতেই, when a vast image out of spiritus mundi, দেখো ওই যে সেকেন্ড কামিং কথাটা বলতে না বলতে, কবির ভাবনা, যে কবি বলছে এই যে দ্য সেকেন্ড কামিং বলতে না বলতে, এই ওয়ার্ডটা মুখ দিয়ে বেরোতে না বেরোতেই, when a vast image, vast মানে বিরাট বড়, ইমেজ মানে ছবি, একটা বিরাট ছবি, আউট অফ স্পিরিটাস মান্ডি, মানে বিশাল একটা প্রতিচ্ছবি, কিসের কিসের প্রতিচ্ছবি? যে স্পিরিটাস মান্ডি, এই স্পিরিটাস মান্ডি হচ্ছে বিশ্ব মানস বা মানব, কাকে বলা হচ্ছে এখানে? ভগবানকে বলা হচ্ছে, যে বিশ্ব আত্মা, যে ভগবান, যে বিশ্ব আত্মাই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, সেই আত্মার আগমন হতে চলেছে। মানে এই ওয়ার্ডটা বলা মাত্রই মনে হচ্ছে একটা বিরাট একটা আত্মা, বিরাট একটা মুখ কবির সামনে চলে আসছে। ট্রাভেলস মাই সাইট, মানে আমার এই দৃষ্টিকে, সাইট মানে দৃষ্টি, ট্রাভেলস সমস্যা, তাহলে দৃষ্টিকে মানে মাই সাইট ট্রাভেলস মানে আমার দৃষ্টিকে সমস্যা, মানে ব্যতি এই যে বলা হচ্ছে না ব্যতিব্যস্ত করে তুলছে, মানে আমি আমার চোখে আমি যে কোনো কিছু দেখবো বা ভাববো, আমার ভাবনাটাকে কাঁপিয়ে দিচ্ছে, আমার দৃষ্টি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে এই সেকেন্ড কামিংটা বলা মাত্রই, মানে আমি যেন দেখতে পাচ্ছি বিরাট একটা প্রতিচ্ছবি চোখের সামনে চলে আসছে। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, তাহলে প্রতিচ্ছবিটা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? মরুভূমির বালুকাময় কোনো এক প্রান্তর থেকে। এই যে সামওয়্যার ইন স্যান্ডস, স্যান্ডস হচ্ছে বালি, অফ দ্য ডেজার্ট, তাহলে মরুভূমির বালুকাময় বালির ওই জায়গা থেকে মনে হচ্ছে বিরাট একটা প্রতিচ্ছবি চলে আসছে। এসেপ উইথ লায়ন বডি, এবার প্রতিচ্ছবিটা কেমন? যে ভাবনা, যে ছবিটা কবির ভাবনায় আসছে সেই ছবিটা কেমন? এসেপ অফ এ শেপ উইথ লায়ন বডি, তাহলে শেপটা কেমন? সিংহের বডি, অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, এবং মানুষের মতো মাথা, মানে মানে চেহারাটা এখানে ভাবা হচ্ছে যে মাথাটা মানুষের মতো কিন্তু বডিটা সিংহের মতো, মানে এখানে বোঝাতে যায় যে বিশাল শক্তিমান, পুরো সিংহের মতো, মানে একটা পশু, শক্তিশালী পশুর মতো বডি, আর মানুষের মতো মাথা, মানে মাথাটা তো মানুষের মতো হতে হবে, মানে বুদ্ধিমান, তাই না? এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, কি বলা হচ্ছে? তার দৃষ্টি সূর্যের মতো শূন্য এবং করুণাহীন। দেখো সেই যে সেই যে ছবিটাকে ফিল করাছে, ছবিটার দৃষ্টিটা কেমন? দৃষ্টিটা হচ্ছে ব্ল্যাঙ্ক, শূন্য, এবং কিসের মতো? সূর্যের মতো। সূর্যের মতো কি? করুণাহীন। সূর্য যেমন করুণা করে না, সূর্যের আলোর সামনে কেউ দাঁড়ালে সূর্য একদম করুণা করবে না, সে যাই হোক, সেই মানুষটা সুস্থ হোক অসুস্থ হোক, যাই হোক, যেই সামনে দাঁড়াবে অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থাকলে তার শরীরে কিন্তু সমস্যা দেখা দেবে। তাহলে সূর্যের সেই যে দৃষ্টিটা, তার মধ্যে তো কোনো করুণা নেই, ঠিক এখানে তাই বলা হচ্ছে যে এই গেজ ব্ল্যাঙ্ক, একদম দৃষ্টিটা শূন্য দৃষ্টি, এবং এমন ভাবে সূর্যের মতো মানে তাকিয়ে রয়েছে যার মধ্যে কোনো করুণা নেই, মানে সূর্যের সাথে এখানে তুলনা করা হচ্ছে, যে করুণাহীন দৃষ্টিতে কিন্তু সে তাকিয়ে রয়েছে, তার দৃষ্টি শক্তি নিয়ে কিন্তু এখানে বলা হলো। ইজ মুভিং ইট স্লো থাইস while all about it real shadows of the indignant desert birds, দেখো কি বলা হচ্ছে, যে মন্থর চরণে সে এগিয়ে চলেছে, ওই যে ইমেজটা যেটা কল্পনা করা হচ্ছে, সেই ইমেজটা কিন্তু মুভ করছে কেমন? স্লো থাইজ, এই যে থাই, পশুর থাই, পশুর মতো তো তার চেহারা, তাই না? সেই থাইয়ের মানে সেই থাইয়ে ভর করে সে এগিয়ে চলেছে, তাই বলছে মন্থর গতিতে ধীরে ধীরে এগিয়ে চলেছে, হোয়াইল যেখানে বা যখন, অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ, দেখো রিল হচ্ছে ঘুরপাক খাওয়া, আর শ্যাডোজ মানে ছায়া, আর অল অ্যাবাউট ইট মানে তাকে ঘিরে, তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে, কি ঘুরপাক খাচ্ছে? অফ দ্য ইন্ডিগনেট ডেজার্ট বার্ডস, কোনগুলো? এই যে ক্রুদ্ধ মরু পাখিদের ছায়াগুলো চক্রাকারে ঘুরছে, এই যে রিল শ্যাডোজ, চক্রাকারে ছায়াগুলো ঘুরছে অফ দ্য ইন্ডিগনেট ডেজার্ট বার্ডস। ইন্ডিগনেট, ইন্ডিগনেট মানে হচ্ছে ক্রুদ্ধ,
আর ডেজার্ট বার্ডস, বার্ডস হচ্ছে পাখি, আর ডেজার্ট হচ্ছে মরুভূমি। তাহলে মরুভূমির ক্ষুদ্র পাখিগুলো তাকে ঘিরে চক্রাকারে কিন্তু ঘুরছে। মানে এখানে মরুভূমির পাখিদের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে সমাজের খারাপ মানুষগুলো। ঠিক আছে, এই সেকেন্ড কামিং ঘটেছে যিশু খ্রিস্টের, তার আগমনে চারিদিকে খারাপ মানুষগুলো একদম চারিদিকে একদম পাক পাক খাচ্ছে এবং তাকে ঠোকর দেওয়ার মতো আর কি, মানে ক্রুদ্ধ হয়ে তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। যেরকমটা হয় একটা বড় বাজ পাখি নেমে আসলো, তাকে ছোট ছোট পাখিগুলো এসে তার সামনে এসে তাকে ঠোকর দেওয়ার চেষ্টা করে, ঠিক ওই রকম। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দেখো কি বলা হচ্ছে, অন্ধকার আবার নেমে আসে। তাহলে ডার্কনেস মানে অন্ধকার, ড্রপ নেমে আসছে, এগেইন পুনর্বার, তাহলে অন্ধকার আবার নেমে আসে। বাট কিন্তু নাও আই নো, কিন্তু নাও এখন, আই নো আমি জানি, কি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ। তাহলে 20 সেঞ্চুরিজ মানে কি 20 শতাব্দী, মানে এখানে বলা হচ্ছে 20 সেঞ্চুরিজ হচ্ছে 20 শতাব্দী, 20 শতাব্দী ধরে যে সেই স্টোনি স্লিপ ঘটেছে, মানে পাথরে ঘুম, মানে ভগবান ঘুমাচ্ছিল একদম পাথরের মধ্যে পাথরের মতো করে ঘুমাচ্ছিল, যে তার কোনো চিন্তা ছিল না, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তার ঘুম কিন্তু এবার ভেঙে গিয়েছে। তো তাই বলা হচ্ছে যে 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, তাহলে 20 শতাব্দীর সেই পাথরে ঘুম ভেঙে আমি জানি সে আসছে। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই আ রকিং ক্র্যাডেল, দেখো কি বলা হচ্ছে, ভেক্সড মানে এখানে বিঘ্নিত হওয়া, বিঘ্নিত, কি বিঘ্নিত হচ্ছে, নাইটমেয়ার এই যে স্বপ্ন, ঠিক আছে, দুঃস্বপ্ন যেটাকে বলে দুঃস্বপ্ন বিঘ্নিত হয়েছে, বাই আ রকিং ক্র্যাডেল। দেখো রকিং মানে হচ্ছে দোদুল্যমান, দুলছে, আর ক্র্যাডেল মানে কি, ক্র্যাডেল মানে হচ্ছে দোলনা। তাহলে একটা দোলনায় দুলতে দুলতে ঘুমাচ্ছিল ভগবান, তো একটা দুঃস্বপ্ন এসে সেই ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, ঘুমটা বিঘ্নিত করেছে। তার মানে সে এবার ঘুম থেকে উঠে আসবে, সমাজে তো একদম বাজে জিনিসে ভরে গেছে, সমাজকে তো পরিবর্তন করতে হবে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এই যে ইমেজটাকে কল্পনা করা হচ্ছে পশুর মতো, তাই না, বডিটা পশুর মতো, তাই বলা হচ্ছে অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি মানে একটা রাফ বিস্ট, রাফ হচ্ছে এখানে বন্যকে বলা হচ্ছে, আর বিস্ট হচ্ছে পশু বা পিশাচ, মানে কি ভয়ানক পশুর মতো, মানে তার সেই অঙ্গভঙ্গিমা। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, যার সময় অবশেষে ঘনিয়ে এসছে, এই যে কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে কিন্তু তার সময় ঘনিয়ে এসছে, সে কিন্তু আসছে। এবার সে আসছে যে, দেখো পরের লাইনটা দেখো, স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, দেখো বেথলেহেমে হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তাই এখানে বলা হচ্ছে স্লাচেস টুয়ার্ডস, টুয়ার্ডস হচ্ছে দিকে, তাহলে কোন দিকে যাচ্ছে, বেথলেহেমের দিকে, মানে সেই যে ইমেজটা কল্পনা করা হচ্ছে সেই ইমেজটা ওই বেথলেহেমের দিকে যাচ্ছে, যীশুখ্রিস্ট যেখানে জন্মেছিল, মানে যীশুখ্রিস্ট দ্বিতীয়বার আসছে ওই বেথলেহেম থেকে, যেহেতু যীশুখ্রিস্টের প্রথমবার জন্ম হয়েছিল, দ্বিতীয়বার আবার বেথলেহেম থেকেই জন্ম হয়তো হবে, তাই যীশুখ্রিস্টের মতো কোনো একটা কিছু বিরাট ইমেজ সেটা যাচ্ছে বেথলেহেমের দিকে। কিরম ভাবে যাচ্ছে, কুজো হয়ে, যে স্লাচেস হচ্ছে কুজো হয়ে, কুজো হয়ে বেথলেহেমের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, টু বি বর্ন, জন্ম নেওয়ার জন্য, তাকে নতুন করে আরেকবার জন্ম নিতে হবে, তাই না, জন্মানোর জন্য। তো এইভাবে আমাদের কবিতাটা কিন্তু শেষ হলো, যে সুন্দরভাবে মানে দ্বিতীয়বার আগমন ঘটেছে, এবার কিন্তু কিছু একটা হবে, হয় চারিদিকে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে, দিয়ে নতুন কিছুর হয়তো সূচনা ঘটবে। তো এই জন্য কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন মানে রয়েছে, যে ওইদিকে যাচ্ছে সে কি নতুন করে আবার জন্ম নেবে, জন্ম নিয়ে এবার কি অন্যরকম ভাবে পৃথিবীটাকে পরিবর্তন করা হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। পুরো কবিতার যে পিডিএফটা যেরকম ভাবে সুন্দর গুছিয়েছি, আমি মনে করি ক্লাসটা তোমরা করলে অবশ্যই ভালো করেছো, ক্লাস আমি মনে করি ক্লাসটা তোমরা করলে অনেকটা তোমরা বুঝতে পেরেছো কবিতাটার মধ্যে কি রয়েছে, অন্তর্নিহিত মিনিং সমস্তটা বলার চেষ্টা করেছি। এবার তোমাদের কাজ, এই যে পিডিএফটা দেবো, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, পিডিএফটা নিজের মতো করে সুন্দর করে একবার পড়ে নিতে হবে, এবং ইংলিশ লাইনের নিচে বেঙ্গলি মিনিংটা দিয়েছি, ঠিক ওই রকম ভাবে রিলেট করে পড়তে হবে, ভালো করে কবিতাটা বুঝে নেবে। যে কোনো এমসিকিউ পারবে, টপ ইম্পর্টেন্ট এমসিকিউ নোটস তোমাদেরকে আমি দেবো, সেখান থেকে তোমরা জিনিসটাকে রিভিশন করে নেবে, পরীক্ষার জন্য ভীষণ ভালো, এবং পরীক্ষায় আসলে আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।